সাজিদুল হক রুবেল, একটু আপনার কাছে জানতে চাই, বাংলাদেশ সিপিবির সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক জনাব রহিন হোসেন প্রিন্স বলেছেন দক্ষিণপন্থী শক্তির উত্থানের পাশাপাশি সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের উপর নতুন করে প্রভাব বিস্তার করতে চাইছে। এটা কি জামাত ইসলামী আন্দোলনের এই নতুন শক্তিকে মিন করছেন কিনা আপনারা? ধন্যবাদ। 24-এর গণঅভ্যুত্থান বাংলাদেশের মানুষকে নতুন করে আবার স্বপ্ন দেখাবার সুযোগ দিয়েছিল। মানুষ স্বপ্ন দেখা শুরু করেছিল আর কি। কালে কালে আজকে তো হচ্ছে অক্টোবরের 5 তারিখ, ঠিক আছে, আমরা প্রায় 14টি মাস অতিক্রান্ত করেছি। এই 14 মাস অতিক্রান্ত করবার পর আমরা আমাদের যে মাকসুদে মঞ্জিল, যে গণতান্ত্রিক বাংলাদেশ, যে গণতন্ত্রকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল এবং যেটার জন্য দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে তার একটা কালমিনেশন পয়েন্ট হিসাবে এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থান, সেই জায়গায় আমরা কতটা পথ পেরোতে পেরেছি এবং পথ কেন মানে আমরা পৌঁছতে পারছি না, দেরি হচ্ছে কেন, আমাদের কনফিউশনে আমরা আজকেও ভুগছি আর কি। আজকেও হচ্ছে ঐকমত্য কমিশনের মিটিংয়েও নানা মত আছে, আবার পজিটিভ আছে, আবার নানা মত আছে আর কি, কিন্তু আমরা এখন পর্যন্ত পৌঁছতে পারছি না। অথচ আমাদের প্রায় 1 বছর পর গণঅভ্যুত্থান ঘটে গিয়েছিল হচ্ছে আপনার নেপালে, এবং সেখানে তারা ইতিমধ্যে ঠিক করে ফেলেছে মার্চ মাসের তারা প্রথম সপ্তাহে 2026-এর মার্চ মাসের প্রথম সপ্তাহে নির্বাচন করবে। আমরা নির্বাচনের দিকে গেলাম হচ্ছে গিয়ে মানে আমাদের 1 বছর আগে তারা গণঅভ্যুত্থান করে আমাদের 1 মাস পরে তারা হচ্ছে নির্বাচন করতে যাচ্ছে। এই যে বিষয়গুলো এবং এই বিষয়গুলোর সাথে সাথে বাংলাদেশ রাষ্ট্রের যে মেরামতটা হওয়ার কথা ছিল, এখানে রাজনীতির সংস্কৃতির একটা পরিবর্তন আসার কথা ছিল। এটা আমরা বলা যায় অগাস্ট সেপ্টেম্বর থেকেই আমরা দেখেছি যে আমাদের কালচারের, পলিটিক্যাল কালচারের কোনো পরিবর্তন ঘটে নাই, বরঞ্চ দেখা গেছে যে তরুণ প্রজন্ম যারা আমাদের জাতীয় বীর ছিল, অনেক সময় তাদের অনেকগুলো আচরণের ব্যাপারে, অনেকগুলো ঘটনার ব্যাপারে, তাদের অনেক এপিএসে 100 কোটি টাকার মালিক বনে যাওয়ার ব্যাপারগুলো দেখার পর মনে হয়েছে যে আসলে আমরা নতুন বন্দোবস্তের কথা বলেছি, কিন্তু আমরা সেই পুরনো ধারা, পুরনো সংস্কৃতি, পুরনো প্রবৃত্তি সব কিছু নিয়েই আমরা আছি, আমরা বদল হচ্ছে না। বদল না হওয়ার কিছু তো কতগুলো অবস্টেকেল আছে। এই অবস্টেকেলের মধ্যে একটা অবস্টেকেল হচ্ছে, একটি ঘটনা ঘটছে বাংলাদেশে, সেটা হচ্ছে বাংলাদেশে দেখা যাচ্ছে যে আমেরিকান সাম্রাজ্যবাদ তার কতগুলো এজেন্ডা নিয়ে সে মারাত্মকভাবে অগ্রসর হয়ে গেছে, এবং সেই অগ্রসর এজেন্ডার মধ্যে বন্দর আছে করিডোর আছে, আরাকান নিয়ে অনেক ঘটনা বলি, আরও কিছু বিষয় আছে আমেরিকার সাথে সম্পাদিত গোপন চুক্তি। এই বিষয়গুলোকে নিয়ে তো হচ্ছে সাধারণত বাংলাদেশে বামপন্থীরাই আমেরিকান বিরোধী কথা বলেন আর কি। এই বামপন্থীরাই কিন্তু এই সময়কালে একটি রাজনৈতিক শূন্যতার মধ্য দিয়ে মার্কিন বিরোধী কথাগুলো বলার মধ্য দিয়ে তো তারা সামনের দিকে অগ্রসর হয়ে যাওয়ার সম্ভাবনা প্রকটভাবেই আছে। সেই সময়কালে যদি হচ্ছে গিয়ে আমাদেরকে বিভক্ত করতে হয় বা আমাদের নানান ব্যাপার ঘটে, সেখান থেকে যে দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তি বামপন্থার বিপরীতে যদি এটাকে পেট্রোনাইজ করে আমেরিকা, তাহলে আমেরিকার জন্য সোনায় সোহাগা হয়। এবং এটা নতুন কোনো বিষয় না। আমরা 2007 1/11 আগে শুনেছিলাম হ্যারি কে টমাস, মার্কিন রাষ্ট্রদূত, তার মুখে জামাত ইজ এ মডারেট মুসলিম পার্টি, যিনি -2 থিওরির কথা প্রথম বলেছিলেন। এবারও ভারতের একটি গণমাধ্যম এরকম বলেছিলেন -2 থিওরি, এবং জামাত ইজ এ মুসলিম মডারেট পার্টি। এবং জামাতকেও দেখা যাচ্ছে তারা নিজেকে মডারেট প্রমাণ করার জন্য নানান বিষয় উপস্থাপন করছেন। তারা নিজেকে আজ বাদে কাল হয়তো মধ্যপন্থী বলতে পারেন, পরশুদিন হয়তো নিজেকে প্রগতিশীল বলেও দাবি করতে পারেন, বা বলতে পারেন আসলে আমি সত্যিকারের কমিউনিস্ট, ঠিক আছে, এরকম বলেও বসতে পারেন। তারা কোনো ঠিকানা নাই আর কি। কারণ যে কোনোভাবে হোক, ঠিক আছে, ইতিহাস তো আমরা দেখেছি, 47-এর দেখেছি, 47 আগে দেখেছি, তা পাকিস্তানের বিরোধিতা করেছে, আবার পাকিস্তানকে মাথায় তুলে নিয়েছে, আবার দেখেছি নারী নেতৃত্বকে তারা বিরোধিতা করেছে, পরে আবার দেখেছি ফাতেমা জিন্নার নির্বাচনে জামাত হচ্ছে গিয়ে তাকে সমর্থন দিয়েছে, জামাত ইসলামী পাকিস্তান। পরবর্তীতে দেখেছি খালেদা জিয়ার নেতৃত্বে তারা রাজনীতি করেছেন। এক সময় নারী নেতৃত্বকে তারা একভাবে ব্যাখ্যা করেন, আরেকভাবে আবার অন্য সময় অন্যভাবে ব্যাখ্যা দেন।
নানান রকম মানে ব্যাপার আছে, যখন যেটা হচ্ছে খাপে খাপে মিলে যায় তখন সেই ব্যাখ্যাটা সেভাবে তারা দাঁড় করান আর কি। এখনও তারা সেইভাবে করে জামাত ইসলাম সেই বিষয়টাকে দাঁড় করানোর চেষ্টা করবেন, এবং এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খুবই ভালো সম্পর্ক। আমরা দেখছি ইউরোপীয় ইউনিয়ন বলেন, স্পেন বলেন, সবাই হচ্ছে গিয়ে তাদের সাথে সরাসরি সাক্ষাৎ করছে, সাক্ষাৎ করছে। কেন দেখা সাক্ষাৎ করছে? তারা তো রাষ্ট্রের দায়িত্ব পালন করছে না। তাদের সাথে কি আলোচনা হয়, কি বিষয় হয়, কি অ্যাসুরেন্স তারা চায় জামাতের কাছ থেকে? এই পশ্চিমা যে ওরিয়েন্টালিস্টরাই কিন্তু এখন ওদের বন্ধু বেশি, ঠিক আছে? সেই পাশ্চাত্যই আজকে তো দেখবেন যে সবচেয়ে বেশি খাতির হচ্ছে পাশ্চাত্যের সাথে হচ্ছে জামাত ইসলামের। কেন এই পাশ্চাত্যে হঠাৎ করে এই জান্নাতের টিকিট, এটি কি ধর্মকে ব্যবহার করা হয় রাজনীতি? আসলে এটা আমাদের দেশের অনেক নতুন ব্যাপার না। 70-এর নির্বাচনের সময় মুসলিম লীগের একটা বক্তব্য ছিল, যদি হারিকেন মার্কায় ভোট না যায় তাহলে আপনার বউ তালাক হয়ে যাবে। মুসলিম লীগে যদি ভোট না যায় তাহলে মুসলমানের বউ তালাক হয়ে যাবে, মানে আপনি মুসলমানই থাকবেন না যদি হারিকেন মার্কায় না থাকে। এটা মুসলিম লীগ সে 70 নির্বাচনের সময় বিষয়টি ব্যবহার করেছিল, এবং পরবর্তীকালেও আমরা দেখেছি নানাভাবে ধর্মভিত্তিক যে রাজনৈতিক দলগুলো আছে তারা নানানভাবে ধর্ম বিষয়টাকে নিয়ে বাঁধতে চায় মানুষকে। জামাত ইসলাম তো এই যে তত্ত্বটা বা যে এই জিনিসটা জামাত ইসলাম সম্পর্কে যে ব্লেমটা এসছে, ব্লেম না, এটা তাদের একটা ট্যাকটিসের জায়গা, কিন্তু এটা অনেক পুরনো ট্যাকটিস। 86 নির্বাচনেও তারা অংশগ্রহণ করেছিল সে সময় এই ট্যাকটিস দিয়ে, 91 নির্বাচনে এটা করেছে, 96 থেকে শুরু করে সব নির্বাচনেই কিন্তু তারা হচ্ছে এই ট্যাকটিসটা ব্যবহার করেন। এই ট্যাকটিসটা খুব বেশি ফলাফল দেয় না। বাংলাদেশের মানুষ হচ্ছে গিয়ে ধর্মভীরু মানুষ হতে পারে, ধর্মপ্রাণ মানুষ হতে পারে, ধর্মকে তারা ভালোবাসে, কিন্তু ধর্মকে ভালোবাসলেও বাংলাদেশের মানুষকে এত সস্তা ভাবার সুযোগ নেই, এইটা করে নেই। তবে এটা নিঃসন্দেহে আমরা নিঃসন্দেহে মনে করি যে জান্নাতের টিকিটের যে বিষয়টা রয়েছে, সেই জান্নাতের টিকিটের বিষয়টা হচ্ছে ধর্মকে ইউজ বা ধর্মকে অ্যাবিউজ করবার মতো একটি বিষয়, ঠিক আছে? এবং ধর্মপ্রাণ মানুষ নিশ্চয়ই হচ্ছে তাদের এই বিষয়টাকে ইতিবাচকভাবে দেখবে না বাংলাদেশের মানুষ।